নমস্কার বন্ধুরা, দ্য ফুল ট্যারো 444 চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার উসুরে কি মাস্টার টিচার মনে মডেলটি উইকান আইসপ্রিতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো আজকে দেখে নিই তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে যে থার্ড পার্টি তার মানে আজকে যে ইয়েটা আসছে চ্যানেল মেসেজ বা যেটাই বলো আসছে, সেটা হচ্ছে গাইডেন্স যেটা আসছে তোমার এবং তোমার পার্টনার এবং তোমার থার্ড পার্টি, এদের সম্পর্কটা কবে তোমাদের লাইফ থেকে থার্ড পার্টি সরে যাবে। ঠিক আছে, থার্ড পার্টি কবে তোমাদের দুজনের লাইফ থেকে চলে যাবে, তো বা থার্ড পার্টি তোমাদের ব্যাপারে কি ভাবছে সেটাও আমরা দেখবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, সাথে থেকো, পাশে থেকো। চলো দেখে নিই। যারা পার্সোনাল রিডিং নেবে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার সার্ভিস যেটা রয়েছে সেটা লিঙ্ক ডেসক্রিপশানে প্রোভাইড করা আছে, সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক তোমার থার্ড পার্টি এই মুহূর্তে তোমাদের নিয়ে, মানে তোমার এবং তোমার পার্টনারের মাঝে যে থার্ড পার্টি, সেই মুহূর্তে কি ভাবছে এবং কবে সে যাবে। ওকে, কি কবে যাবে তোমাদের লাইফ থেকে। ওকে, 6 of Cups. Baba. Page of Swords, 5 of Swords. 2 of Cups, okay, and 2 of Wands. এবার আমি একটু 6 of Cups থেকে আমি একটুখানি The Strange, 4 of Swords again, and সাথে আছে Lovers. ওকে, তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমার শত্রুপক্ষ বারবার তোমাদের সম্পর্কটাকে বোঝানোর চেষ্টা করছে, যে তোমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করছে তুমি এবং তোমার পার্টনার কার্মিক রিলেশনে আছো, কিন্তু সত্যিটা হলো সে নিজেই তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি কার্মিক রিলেশনে রয়েছে। তো ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যার জন্য সে কী করছে, সে টাকার সাহায্যে কারো সাহায্য নিচ্ছে, যাতে সে তোমার কাছ থেকে তোমার পার্টনারকে দূরে সরাতে পারে। বারবার সে এই চেষ্টা করছে, এবং তাকে ভুল বোঝানোর রীতিমতো চেষ্টা করছে যে তুমি এবং তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্ক কার্মিক, যেটা সেই ব্যক্তি, মানে যে মেল হোক ফিমেল হোক, যেই তুমি দেখছো না কেন, তো সেই ব্যক্তি বা সেই মহিলা সে নিজেই এখানে কার্মিক রিলেশনশিপে রয়েছে তোমার পার্টনারের সাথে, কিন্তু সে দেখাতে চাইছে যে তুমি এবং তোমার পার্টনার একে অপরের কার্মিক। এবং অন্যদিকে সে কী করছে, সে কিন্তু স্টক করে যাচ্ছে। ঠিক আছে, সে যে শুধুমাত্র কারো হেল্প নিয়ে তন্ত্রমন্ত্র করে মানে ক্ষান্ত হচ্ছে তা নয়, সে রীতিমতো তোমাকে স্টক করছে, তোমাদের প্রত্যেকটা মুভমেন্টকে তারা স্টক করছে। তুমি কি করছো, তোমার সাথে সম্পর্কটা ঠিক হচ্ছে কিনা। এবং 2 of রিকনসিলেশনের কার্ড, হয়তো তোমার পার্টনার, ইতিমধ্যে অনেকে পার্টনার এখানে রিকনসিলেশন করতে চলেছে বা করেছে, বা তুমি এখানে হয়তো রিকনসিলেশনের জন্য মা দুর্গার উপাসনা করছো, এখানে কোনো দেবী শক্তির উপাসনা করা হচ্ছে, এখানে কেউ কোনো দেবী শক্তির উপাসনা করছে, এরকম নয় মা দুর্গা, অনেকে হতে মা কালী হতে পারে, দুর্গা হতে পারে, মা ভবতারিণী হতে পারে, মা বড় মা হতে পারে। ওকে, আমি জানি না, নৈহাটির বড় মা হতে পারে, এটা মেসেজে এলো। তো মানে কোনো একটা শক্তির তুমি উপাসনা করছো, বা তোমরা উপাসনা করছো কেউ, যে চাইছো আর কি সম্পর্কটা ভালো হয়েছে, এবং প্রচণ্ড টেনশনে তো আছো, কিন্তু তার সাথে তো বিশ্বাসও আছে যে মানে ঈশ্বর তোমার এই সমস্যার সমাধান অবশ্যই করিয়ে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই ঈশ্বরের প্রতি যে 100% ট্রাস্ট রাখে না, তার জন্য ঈশ্বর সর্বদা প্রস্তুত। ওকে, এটা পৃথিবীর সব সময় প্রমাণিত যে ব্যক্তি ঈশ্বরের প্রতি সমর্পিত, 100% সমর্পিত, যে না, যা কিছু হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, যা কিছু হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, যা কিছু করছে ঈশ্বর করছে, আমি তো শুধুমাত্র তার আদেশ পালন করছি বা তার দেখানো পথে এগোচ্ছি। ওকে, তো এগুলো হচ্ছে আমি তো নিমিত্ত মাত্র, এটা যারা ভাবে ডেফিনেটলি ঈশ্বর তাদের সঙ্গে থাকে। অ্যান্ড ম্যানিফেস্ট, তারা হয়তো তোমরা অনেকে হয়তো ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করছো, বাট কোথাও না কোথাও এটা রিগ্রেট হচ্ছে যে এত কিছু করছি তারপরেও কেন সমস্যাটা মিটছে না।
তো তোমাদের একটা কথাই বলবো, যে বা যারা ঈশ্বরের শরণাগত হয়েছো তারা অবশ্যই ঈশ্বরের প্রতি বিলিভ রাখো, ঠিক আছে? সময় লাগবে, কিন্তু তাতে রেজাল্ট তুমি পাবে পজিটিভ, বাট সেটা সময় সাপেক্ষ। কারণ একটা কথাই আছে, যে জিনিস মানে পার্মানেন্ট যদি কোনো সমস্যার সমাধান করতে হয় সেটা যথেষ্ট সময় সাপেক্ষ, এটা কিন্তু একদিনে বা দুদিনে হয় না। হ্যাঁ, যেগুলো চটজলদি কাজ হয়ে যায় না, এই যে তন্ত্রমন্ত্র করে, বশীকরণ করে, এগুলো করে, মানে বাইন্ডিং করে ইত্যাদি ইত্যাদি, এগুলোতে খুব তাড়াতাড়ি কাজ হয়, বাট এটার রেজাল্ট মানে ইন দ্য লং টার্ম রেজাল্ট কিন্তু সবসময় যে ফ্রুটফুল হবে, ভালো হবে, এটার গ্যারেন্টি কিন্তু নেই, পরিষ্কার কথা, ঠিক আছে? এবং তার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করো, দিদি বশীকরণ করো কি, এরকম কিছু করো? আমি পরিষ্কার বলি যে আমার কাছে প্রচুর এরকম কেস আছে যারা বশীকরণের শিকার, ঠিক আছে? বশীকরণের শিকার বা কোনো রকমভাবে খাইয়ে দিয়েছে, এরকমও এসেছিলো আমার আগের মানে 2024 সেপ্টেম্বরের দিকে। আমাকে একটা কেস আছে আমার কাছে একটি ছেলের, যে তাকে খাইয়ে দেওয়া হয়েছে রীতিমতো, মানে পারিবারিক শত্রুতা বলতে পারো। তো এই ধরনের কেস আছে। আমি বারবার বলবো, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ মানে ডমিনেন্ট করার জন্য, মানে ওয়াইফরা, বিশেষ ক্ষেত্রে হাজব্যান্ডরা, ছেলেরা করে না এটা আমি বলবো না, বাট মোস্ট অফ পিপল, মেয়েরা কিন্তু এটা ডমিনেট করার জন্য, বা যাতে স্বামী, মানে একটা কথা, যে শাশুড়ির সাথে হয়তো কোনোভাবে মতের মিল হচ্ছে না। দেখো, প্রথম কথা, এটা তো সত্যি কথা, তাই এক গাছের ছাল আরেক গাছে লাগে না। ঠিক তেমনই একজনের মা তোমার মা হয়ে যাবে রাতারাতি, এটা কখনোই সম্ভব নয়। মানে তুমি তো তার গর্ভের সন্তান নও, তো কাজেই তার সেই মানে, আর তারপরেও বিয়ে দেওয়ার পর শাশুড়া একটু যারা শাশুড়ি হন নতুন নতুন, তারা কিন্তু একটা ইনসিকিউরিটিতে ভোগে, এবং তার জন্য আমাদের সমাজ ব্যবস্থাও কিছুটা দায়ী অবশ্যই, কেননা সেও কিন্তু টর্চার হয়েছে, সেও কিন্তু এরকম দেখে এসেছে বলেই তার মধ্যেও সেই জিনিসটাই, মানে সেই ভাবনা চিন্তাটা রয়েছে। তো কাজেই আমি বলবো, এই ধরনের অনেকে কী করে, যে এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে হাজব্যান্ডকে আমি আমার কথায়, মানে হাজব্যান্ড আমার কথায় উঠবে বসবে, তো যখন দেখে যে সে মানুষটা সোজাভাবে তার কথা মানছে না, কেন সব ছেলে তো, সত্যি কথা বলতে কি, নিজের মাকে ফেলে দেওয়া তো কোনো ছেলের পক্ষে সম্ভব হয় না। তো এক্ষেত্রে ছেলেদেরও দোষ আমি পুরোপুরি দেবো না, এবং বাড়ির যে বউ তারও দোষ নেই, কেননা এখানে দুজনেই পরিস্থিতির শিকার। কিন্তু এই যে অনেকে করে কি, এর জন্য না মোহিনী বশীকরণ বা বিভিন্ন বশীকরণ, আজকাল বিশেষ করে তান্ত্রিকদের কাছে গেলে না প্রচুর বশীকরণ তারা করিয়ে দেন। তো এটা কিন্তু কোথাও না কোথাও একটা নেগেটিভ এফেক্ট ফেলে, কেননা তুমি যে মানুষটা তোমাকে বিয়ে করছে, দেখো বিয়ে একটা পবিত্র বন্ধন, এবং সেটার উপর যখন আমরা তন্ত্রমন্ত্র করি, তুমি তোমার পার্টনারের উপর তন্ত্রমন্ত্র করছো, তার মানে কি হচ্ছে, তোমার মঙ্গল খারাপ হচ্ছে। এবং কোনো সেমভাবে কোনো ছেলে যদি কোনো তার স্ত্রীর ওপর কোনো রকমভাবে তন্ত্রমন্ত্র বা কোনো শারীরিক মানসিক অত্যাচার করে, তার কিন্তু ভেনাস খারাপ হয়, রীতিমতো তার ভেনাস খারাপ হয়। এবার অনেকেই বলো যে দিদি মাঙ্গলিক দোষ, অনেক দোষ থাকে। এই কারণগুলোর জন্য, এই যে আমরা বর্তমানে যে কাজগুলো করছি, অ্যাকশন নিচ্ছি, তার ফলে কিন্তু এই রেজাল্টটাতে সবসময় আমরা মানে তক্ষুনি পাবো, মানে খারাপ কাজ করার যে পানিশমেন্ট, সেটা যে সবসময় পাবো তা তো নয়, সেটা তাৎক্ষণিক নাও পেতে পারি। সেক্ষেত্রে যদি সেই জীবনে ধরো সেই ব্যক্তি সেটা পেলো না, কিন্তু পরবর্তীকালে সে যখন জন্ম নেবে, আবার অবভিয়াসলি মানুষ হয়েছ, কাম, ক্রোধ, লোভ, এগুলো যদি থাকে, ষড়রিপুর মধ্যে যদি আকৃষ্ট থাকো, এবং সম্পর্ক বা মেটেরিয়াল ডিজায়ার বা এই ধরনের ডিজায়ার যদি মনের মধ্যে থাকে, যতক্ষণ সংসারে মোহমায়া আছে, ততক্ষণ তো বারবার ফিরতেই হবে। তো কাজে কি হয়, তখন এই মঙ্গল বা ভেনাস এগুলো কিন্তু খারাপ হয়ে যায়, খারাপ পজিশনে দেখা যায়, বা রাহু খারাপ, মানে রাহু 7th হাউসে বসে গেল, বা রাহু খারাপ, বা কেতু বসে গেল, কেন? বিকজ ইউর পাস্ট কর্মা। এবার অনেকে বলবে কেতু তো পাস্ট কর্মা, না, কেতু ইজ নট অনলি পাস্ট কর্মা। হ্যাঁ, কেতু পাস্ট কর্মা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যেটা প্রবলেমেটিক থাকে, বা কোনো রকম কমব্যাট থাকে, বা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত থাকে, বা কমজোর থাকে, সেটার একটাই কারণ, তুমি পূর্বজন্মে ওটার অপব্যবহার করেছো। শুনতে খুব খারাপ লাগছে, বাট অপব্যবহার করার মাত্র এই নয় যে তুমি কাউকে ঠকিয়েছো। অপব্যবহার করার অর্থ এটা হতে পারে যে তুমি তোমার স্বামীকে যদি রেসপেক্ট না দাও, তাকে যদি মন থেকে ভালো না বাসো, তার প্রতি যদি মানে তাকে যদি ওইভাবে মারণ, উচাটন বা বশীকরণ করে তাকে যদি দীর্ঘদিন বেঁধে রাখো,
তার ফলটা কিন্তু ভালো হয় না। তো এটা আমি বারবার বলি, আমার কাছে প্রচুর লোক আসে যে দিদি এটা করবে, মানে এরকম করে দাও। এবার ব্যাপার হচ্ছে, দেখো আমি করি না, পরিষ্কার কথা আমাদের প্রথমে বারণ করে দিই, কারণ আমি এই ধরনের কাজ করি না ফার্স্ট অফ অল, বিকজ আর সেকেন্ড যদি আমি জীবনে একবারই এই কাজটা একটা করেছিলাম, সেটা বাইন্ডিং রিচুয়াল নয়, সেটা ডিভোর্স রিচুয়াল, সেটাও আমি কিন্তু পারমিশন নিয়ে করেছি ফার্স্ট অফ অল, এবং সেকেন্ড তাকে আমি বলেওছি যে এই কাজটি আপনি করছেন বটে, বাট এটার কিন্তু একটা কর্মা আপনাকে ফেস করতেই হবে। তো যাই হোক, যে যার কর্ম বুঝে নেবেন। তিনি অ্যাডাল্ট মানুষ, একজন অ্যাডাল্ট মানুষ যে কর্ম বোঝে না, একটা শিক্ষিত মানুষ কর্ম বোঝেন না, এটা তো নয়। তিনি বলেছেন আমি আমার কর্ম বুঝে নেব, বললাম দ্যাটস ওকে, আপনি আপনার কর্ম বুঝে নেবেন, অসুবিধা নেই। তো এখানে ব্যাপারটা এরকম। তো আমি বারবার বলবো যে যারা ওই লোভে পড়ে বা সাময়িক মোহে পড়ে মনে করো যে বশীকরণ করে রাখি হাজব্যান্ডকে, তাহলে সে থাকবে, তাহলে সে উঠবে আর বসবে আমার কথা, হ্যাঁ তুমি এই জন্মে সেটা করলে, কিন্তু নেক্সট জন্মে তৈরি থেকো সেটার পরিণাম ভোগ করার জন্য। ইয়েস, ঠিক আছে। তো এটাই আমি বলবো। এই জিনিসগুলো, এই যে থার্ড পার্টিটা এসেছে, কার্মিক রিলেশনশিপ, এখানে কোথাও না কোথাও তোমার হাজব্যান্ড, মানে তোমার পার্টনারের এখানে দেখো থার্ড পার্টি কিছুভাবে এমনিভাবে নর্মালি আসে না, ঠিক আছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কার্মিক প্যাটার্ন অবভিয়াসলি থাকে। তো এখানে এটা কার্মিক রিলেশনশিপ, যেখানে তোমাদের ভুগতে হবে। এবার এটার কার্মিক রিলেশনশিপকে আমি ঠিক করবো কী করে, সেটা নিজে করতে পারো, সেটা নিজে বিভিন্ন মেডিটেশনের মাধ্যমে করতে পারো, মান্ত্রা চান্টিংয়ের মাধ্যমে করতে পারো, পুজো পাঠ, বৈদিক রিচুয়াল রেমেডিজ আমি শেয়ার করি, সেগুলোর মাধ্যমে করতে পারো। এটা পার্সোনাল কনসালটেন্সিতে দেওয়া হয়, এখানে তো দেওয়া উচিত নয়, আমি দিই না এভাবে, কারণ আমি সম্পূর্ণ দেখে দেখে তবেই দেবো। এরকম আমার অভ্যেস নেই যে আমি র্যান্ডমলি কোনো রেমেডি সবার জন্য শেয়ার করে দিলাম। তবে একটা রেমেডি আমি বলতেই পারি, সেটা হচ্ছে, রেমেডি বলবো না, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস, তার মানে তাকে স্যারেন্ডার করা। ঈশ্বরের কাছে স্যারেন্ডার করলে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান হতে বাধ্য, ঠিক আছে। সেটা যত বড়, মানে ঈশ্বরের ওপরে কেউ নেই, যত বড় তান্ত্রিক বলো, ওঝা বলো, মানুষ বলো, আমরা হিলার বা আমরা উইকান হাই প্রিস্টেস, যেই হোক না কেন, ঈশ্বরের ওপরে আমরা নয়। তো হোয়াট এভার, চলো এবার তোমার পার্টনারের কি এই মুহূর্তে কি বলতে চাইছে তোমার পার্টনার তোমাকে। দুটো কার্ড চলে এসছে, আচ্ছা দুটো কার্ড আমি নেব, আচ্ছা দেন আরও দেখবো আমরা। এটা কিন্তু রিকোয়েস্ট টপিক ছিল, যে রিলেশনশিপের ওপর একটা গাইডেন্স, মানে ভিডিও বানাও। ওকে, ফ্রেন্ডশিপ অ্যান্ড অ্যাপোলজি। ওকে, ফার্স্টে যেটা বলছে, অ্যাভয়েড রাশিং টু ফিল ভয়েড উইথ লাভ, সিক ইনার ফুলফিলমেন্ট ফার্স্ট। রাশলি কিছু চাওয়ার চেষ্টা করো না, যে আমাকে আমার হাজব্যান্ডকে পেতেই হবে, ওর থেকে একবার ছাড়াতেই হবে, ইত্যাদি ইত্যাদি। রাশ কোনো ডিসিশন নেবে না, টেক টাইম অ্যান্ড অবশ্যই সিক ইনার পিস, নিজের মধ্যে যে ইনার ফুলফিলমেন্ট, নিজে সেলফ লাভ প্র্যাকটিস করো। এখানে মোস্ট অফ পিপলস আর কামিং রিলেশনশিপ ইস্যুস, দে ডু নট লাভ দেমসেলফ। ফার্স্টে হচ্ছে নিজেকে ভালো না বাসলে পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে ভালোবাসবে না, এটা সত্যি কথা। যে ব্যক্তি নিজেকে প্রায়োরিটি দেয় না, যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, তার মধ্যে তো পজিটিভিটি আসবেই না। তাহলে যে পজিটিভই নয়, সে অন্যকে পজিটিভ অ্যাট্রাক্ট করবে কী করে? ভালো নিজেকে প্রথমে বাঁচতে হয়, তবেই তো অন্যকে ভালোবাসা যায়। আনকন্ডিশনাল লাভ কথাটা বলা যতটা সহজ ততটা নয়। তো ডেফিনেটলি আমি বারবার বলবো, আগে নিজের সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সাথে আছে নার্চার ইউর রিলেশনশিপ লাইক ব্লুমিং ফ্লাওয়ার্স, দে উইল ফ্লোরিশ। যত বেশি নিজের রিলেশনশিপকে নার্চার করবে, নিজেকে সেলফ লাভ প্র্যাকটিস করতে হবে, সাথে নিজের রিলেশনশিপটাকে নার্চার করতে হবে। এরকম নয় যে ডমিনেট করতে হবে, না তুমি আমার কথাই বলবে, আমার সাথেই চলবে, বা আমি যা বলবো সেটাই, তুমি আমার ছাড়া কারোর সাথে কথা বলতে পারে না, এরকম পাবলিকও আছে। আমি এরকম পাবলিকও আমার লাইফে পেয়েছি, আমি নাম বলছি না, বাট আমার এখানে না, মানে আমি যেখানে থাকি আমি ফ্ল্যাটে থাকি। তো এখানে না ফ্ল্যাটে একজন ভাড়া এসেছিলো, একজন মেয়ে, আমার থেকে একটু বড়োই, বয়সে অনেকটাই বড়ো, 4-5 বছর।
তো ওই দিদি তখন একটা কমিটমেন্ট রিলেশনশিপে ছিল। তো এবার আমি প্রথম যখন যেতাম, তো দাদাভাই সত্যি খুব ভালো, মিথ্যে বলবো না। মানে এখনকার ছেলেদের মধ্যে যে একটা মানে একটা থাকলেও আরেকটার প্রতি একটা কি বলবো, একটা মানে ছেলেদের যেটা হয় আর কি, তো সেটা কিন্তু দাদা ছিল না। দিদি খুবই 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 ভালো ছিল ছেলেটা। হয়তো হ্যাঁ, চাকরি পায়নি ভালো, সেটা আলাদা কথা, কিন্তু ছেলেটি লোয়াল, খুবই ভালো এবং খুব ম্যাচিওর, এটা আমি যাই বলবো। তো যাই হোক, তো সেই মেয়েটি ভীষণ ইনসিকিউরিটিতে ভুগতো যখন আমি যেতাম। তো অ্যাট দ্য টাইম আমি যখন বুঝি যে সি ইজ নট, মানে সে এটা সহজভাবে নিচ্ছে না, অ্যান্ড সি ফিল ইনসিকিউর উইথ অ্যাবাউট হার রিলেশনশিপ, তখন আমি যাওয়া প্রায় কমিয়ে দিয়েছি। এবং যখনই ওই ছেলেটি আসতো বেঁচে, মানে এমনি সময় হয়তো যেতাম, কথা বলতাম, তো ছেলেটি আসলে আমি যেতাম না, আমি চলে আসতাম। তো যাই হোক, হোয়াট এভার, একদিন তো মানে আন্টি আমাকে এসে জিজ্ঞেস করলো, আমি মানে কিরে আসিস না কেন, আমি আর কিছু বললাম না, আন্টিও বুঝে গেল, আমিও বুঝে গেলাম। আমি জাস্ট বললাম না, আসলে বাড়িতে প্রচুর লোক এলে তখন আমার মনে হয় বাড়িতে গেস্ট এলে তখন তাকে ডিস্টার্ব না করাটাই বেটার। তো আন্টি তো মানে যথেষ্ট বুদ্ধিমান, স্বাভাবিক, আমাদের মায়ের বয়সী, মানে আন্টি মানে ডেফিনেটলি একজন মায়ের সমানই, কাকিমা মায়ের সমানই হয়। তো কাজেই তাকে বলা তো সে বুঝে গেল। তারপর তো সব কিছু নর্মাল, এবং দাদাও কিছুটা বুঝতে পেরেছিলেন যে ব্যাপারটা এরকম হচ্ছে। তো উনিও খুব একটা ইয়ে করলেন না। যাই হোক, হোয়াট এভার, আমি শেয়ার করলাম এরকম কিছু মানুষ থাকে যারা খুব ডমিনেট থাকে নিজের পার্টনারের ওপর, এবং তারা ইনসিকিউরিটিতে ভোগে যে আমার পার্টনার হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে বা অন্য কাউকে পছন্দ করতে পারে। তো এই জিনিসটা না কোথাও না কোথাও এমন একটা ইনসিকিউরিটি ফিল করে, এটা মূলত হার্ট চাকরা ব্লকের জন্য হয়। এবং অনেকে বলবে হার্ট চাকরা বা মানে হার্টে তো কোনো প্রবলেম নেই, বা হার্টে প্রবলেম নেই, তোমার ইমোশনাল প্রবলেম আছে, ইমোশনাল ব্লকেজ যেগুলোকে বলে, মানে ইনসিকিউরিটি ফিল করা অ্যাবাউট ইউর রিলেশনশিপ। ডেফিনেটলি এই সমস্ত মানুষের মন ভীষণ ভীষণ ভীষণভাবে কমজোর। হোয়াট এভার, দেন এখানে হচ্ছে ড্রিম বলছে লুক টু ইউর ড্রিম, দে হোল্ড অল দ্য অ্যান্সার ইউ সিক। তুমি তোমার এখানে অনেক কিছু মানুষ রয়েছে যারা ড্রিম দেখো, হয়তো রাত্রিবেলায় ড্রিম দেখো, অনেকে বলবে দি নাইট মেয়ার ইয়েস, নাইট মেয়ার ওয়ান কাইন্ড অফ ড্রিম, ঠিক আছে, নাইট মেয়ারও কিন্তু অনেক সময় অনেক কিছু হিন্ট দিয়ে যায়, লাইক দ্যাট। তুমি এমন কিছু ড্রিম হয়তো দেখো, নাইট মেয়ার না হলেও নর্মালি কোনো ড্রিম তুমি দেখো, এবং তুমি যে প্রশ্নের উত্তরগুলো রিলেশনশিপ নিয়ে খুঁজছো না, সেটা কিন্তু তোমার ড্রিমেই তুমি পেয়ে যাবে। মানে তুমি রাত্রিবেলায় যদি কোনো সময় স্বপ্ন দেখো, ডেফিনেটলি দেখো, একটু সচেতনভাবে মনে করার চেষ্টা করবে সকালে উঠে যে তুমি রাতে কী দেখেছো, ডেফিনেটলি তুমি অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্ড ফ্রেন্ডশিপ, ওকে, দ্য কানেকশন ইজ বেসড অন ফ্রেন্ডশিপ, ইট মে নেভার ডেভেলপ ইন্টু রোম্যান্স, ইট মে নেভার ডেভেলপ ইন্টু রোম্যান্স। আচ্ছা, এখানে এমনও কিছু পার্সন আমাকে দেখছো যারা, তারা হয়তো অলরেডি কোনো একটা ফ্রেন্ড রয়েছে, মেল হোক ফিমেল হোক। তো এখানে স্ট্রংলি আমি দেখছি কোনো মেয়ের হয়তো কোনো মানে আমার যেটা স্ট্রংলি যেটা গাইডেন্স আসছে, কোনো মেয়ে সাথে কোনো ছেলের সম্পর্ক রয়েছে, মানে অ্যাজ এ ফ্রেন্ড, এবং সে সেটাকে একটা সিরিয়াস রোমান্স রিলেশনশিপ নিতে চাইছে, বাট তাকে বলা হচ্ছে যে ইটস নট আ রোম্যান্স রিলেশনশিপ, ইটস আ ফ্রেন্ডশিপ। ওকে, তো এটা তোমাকে মেনে নিতে হবে আলটিমেটলি। আর আমরা কি বলতো, আমরা মেনে নিতে পারি না কোনো বিষয়কে সহজভাবে, মানে এটা হচ্ছে না, আমি ভুল, কেন পাবো না, নাই পেতে পারো, সবাই সবার জন্য আসে না। ভালোবাসা মানে রোম্যান্স, লাভ, রিলেশনশিপ নয়। ভালোবাসা মানে বন্ধুত্ব, এবং বন্ধুত্ব কোনো সাধারণ ভালোবাসা নয়, বন্ধুত্ব হলো আনকন্ডিশনাল লাভ। একটা স্বামী স্ত্রীর ভালোবাসা লাভ, এটা একটা ইন্টিমেসি লাভ বলতে পারো, অ্যাফেকশন লাভ মানে ইন্টিমেসি, অ্যাফেকশন বলবো না, বাট অ্যাট্রাক্ট, when a man attract towards a woman like his queen, or like his like a partner, like a life partner, তো তখন সেটাকে আমরা বলি রোম্যান্স। ওকে, তখন আমরা সেটাকে বলি লাভ রিলেশনশিপ। ওকে, বাট আমরা যখন বন্ধুত্বের কথা বলি তখন সেখানে হয় সেটা আনকন্ডিশনাল লাভ, অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা বা নিঃশর্ত ভালোবাসা। যে ভালোবাসা কোনো শর্ত প্রযোজ্য হয় না, সেই ভালোবাসায় কোনো রকম
ডমিনেশন হয়তো আসেই না, সেই ভালোবাসা এতটাই পবিত্র যে সেখানে তাকে অন্যভাবে যে মানে যে নজরে মানুষ দেখে সেই নজরে দেখার মতো ভালোবাসা সেটা নয়। সেই ভালোবাসার মাহাত্ম্য আলাদা, ঠিক আছে? একজন বন্ধুর প্রতি একজন বন্ধুর ভালোবাসা, যেমন এখানে আমরা উদাহরণ দিতে পারি সুদামা এবং শ্রীকৃষ্ণের, যারা একে অন্যের মানে অহৃদয় ভিন্ন বন্ধু। এবং এটাও এমন আছে দ্রৌপদীর সাথে কৃষ্ণার যে রিলেশনশিপ, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী বা পাঞ্চালী, তো তার সাথে যে রিলেশনশিপ লর্ড কৃষ্ণার ভক্তি, হ্যাঁ ভক্তের ভালোবাসা, বা হ্যাঁ সি ইজ এ ডিভোটি, অবভিয়াসলি সি ইজ এ ডিভোটি, বাট সি ইজ অলসো এ friend. It is an unconditional love towards, he loved unconditionally with Lord Krishna. কারণ লর্ড কৃষ্ণার যখন হাত কেটে যাচ্ছে, দ্রৌপদী কী করছে, তার বোন সুভদ্রা সেখানে মখমলের কাপড় মানে ভালো কাপড়, নরম কাপড় খুঁজতে চাইছে, দাসীদের বলছে কাপড় খুঁজে দাও, আমার ভাইয়ের হাত কেটে গেছে। সেখানে দ্রৌপদী যখন আসছেন এবং এসে দেখছেন তার সখা কৃষ্ণের হাতে রক্ত পড়ছে, তখন তিনি কিন্তু দ্বিতীয়বার ভাবছেন না। তিনি নিজের শরীরের যে মূল্যবান বস্ত্র, যে রেশম বস্ত্র, তার দাম হয়তো কয়েক কোটি টাকা, না রাজার কন্যা, রাজকন্যা যতই মানে রাজকন্যা তো বস্ত্র, অন্য বস্ত্র তার সাথে তো সাধারণ মানুষের যায় না। তো কাজেই তিনি কিন্তু তার মহামূল্যবান বস্ত্রের প্রতি কোনো তার আগ্রহ নেই। তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তার বস্ত্র এক টুকরো ছিঁড়ে তিনি সেটাই তার সখা কৃষ্ণের, তার বন্ধু কৃষ্ণের হাতে জড়িয়ে দিচ্ছেন, যাতে তার রক্তটা বন্ধ হয়, তার ব্যথাটা খানিক হলেও কমে। তো এটা হলো সেই আনকন্ডিশনাল বা নিঃস্বার্থ ভালোবাসার বন্ধুত্ব, যে বন্ধুত্ব কোনো রকম স্বার্থ দেখে না। সে দেখেনি যে দ্রৌপদী কখনো দেখেন, মানে এখানে সুভদ্রা দেখছেন দামি কাপড় ছিঁড়বো আমার, কিন্তু দ্রৌপদী কিন্তু ভাবছেন না দ্বিতীয়বার যে না আমার কাপড়টা দামি, আমি ছিঁড়লে এটা নষ্ট হয়ে যাবে। তিনি কিন্তু এই কথাটা ভাবছেন না, তিনি কিন্তু তার কৃষ্ণের, তার সখার কষ্টটা অনুভব করছেন। এবং এই বিষয়ে যখন সুভদ্রা একবার কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি কৃষ্ণ আমার ভাই হয়ে তুমি দ্রৌপদীকে কেন বেশি ভালোবাসো? তো কৃষ্ণ একটা কথাই বলেছিলেন, তুমি যখন আমার যখন হাত কেটে গিয়েছিল, তুমি তখন সখীদের দিয়ে বা দাসীদের দিয়ে কাপড় খুঁজতে ব্যস্ত ছিলে আমার শুশ্রূষা করার জন্য। সেই মুহূর্তে দ্রৌপদী এসে নিজের বস্ত্র ছিঁড়ে যে আমার শুশ্রূষা করেছে। এবার তুমি আমাকে বলো কে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য? তো কাজে এটাই হচ্ছে সেই আনকন্ডিশনাল লাভ, যেখানে কোনো রকম চাওয়া পাওয়া থাকে না। তো চলো, এটা হচ্ছে অ্যাপোলজি। নেক্সট হচ্ছে নেভার আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ এ হার্টফেল্ট অ্যাপোলজি। তো কখনোই হার্টফেল অ্যাপোলজি, এই যে একটা অ্যাপোলাইজ করা, সেই পাওয়ারটাকে, মানে কেউ হয়তো খুব খুব পোলাইট, এই জিনিসটা কিন্তু অনেকে খুব শান্ত হয়, খুব ভালো হয়, সব কিছুতে ভালো দেখে বা সবার ভালো চায়। অনেকে মনে করে কি খুব বোকা মানুষ তাই হয়তো চাইছে, কিন্তু তা নয়, সে কিন্তু বোকা নয়। আর তার শক্তিকে চ্যালেঞ্জ করতে যেও না, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। বিকজ যে সত্যের পথে থাকে, যে ভালোবাসার পথে থাকে, স্বয়ং ঈশ্বর তার সাথে থাকে। টুগেদার, ওকে, ফাইন্ড জয় ইন দ্য সিম্পল প্লেজার অফ জাস্ট বিং টুগেদার। তোমরা যে সিম্পল প্লেজার অনুভব করো, সেই ব্যক্তিকে বলা হচ্ছে, আমি জানি না কাকে বলছে, বাট তাকে বলছে যে হয়তো ভেবেছিল এটা বন্ধুত্ব না, এটা রোম্যান্স, এটা খুব মানে লোক সেটা হয়তো মানে বলতে পারছে না, অ্যাপোলাইজ, তার সাধারণ সত্তাকে সে হয়তো অনেক কিছু মানে ভেবে নিচ্ছে। তাকে বলা হচ্ছে তোমরা একে অন্যের সাথে অ্যাপোলাইজ ফিল করো, তোমরা একে অন্যের সাথে প্লেজার ফিল করো। দ্যাট নট মিন কি আর ইন্টিমেসি লাভ, it's unconditional love, and unconditional love is more than powerful more than intimacy love with your partner. ওকে, তো এটা হচ্ছে কথা। তো এই যে আমি জানি না এটা কার জন্য এটা এসেছে, বাট টু বি অনেস্ট ইউ আর ভেরি লাকি
যে যার সাথে এইটা মিলছে না, সে ইজ ভেরি লাকি গার্ল হু has a very 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 beautiful heart friend, এবং এরকম ফ্রেন্ড পাওয়া is a divine blessing, is a destiny. Okay, it's a destiny choose this person, or sometimes some soul think কি তারা একা আসবো না, আমরা একা আসবো না, আমি একা আসতে চাই না, আমি আমার এই বন্ধুর সাথে একসাথে আসতে চাই। ইয়েস, ওই 7th ডি বা 5D হোয়াট এভার তোমরা যেটাই বলো না কেন, সেখানে কিন্তু আত্মারা সোল মেট কথাটা আছে। সোলমেট কথাটার অর্থ হলো সোল ফ্যামিলি মেম্বার, অর্থাৎ একই মানে একই মেম্বারের সমস্ত সোল, a group of soul, okay, for same who vibrate in a same vibration, okay. তো এরকম খুব কম পাওয়া যায় বন্ধু, এবং তারা এরকম কিছু সোল থাকে যারা হয়তো অন্য একটা সোলের সাথে বা সোলমেটের সাথে খুব বেশি কানেক্টেড, এবং দে আর কানেক্টেড এইচ আদার ভেরি 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 স্ট্রংলি। যেমন এখানে সুদামায় কৃষ্ণের ভালো মানে একটা ইটার্নাল বন্ড, তাই না, নর আর নারায়ণ, যেটাকে আমরা কি বলবো, অর্জুন আর কৃষ্ণা বারবার ফিরে আসছেন, নর আর নারায়ণ, দেন তারপরে এসে অর্জুন কৃষ্ণ, এবং কৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে বলছেন, অর্জুন আমি আর তুমি প্রথমবার আসছি না, আমরা আগেও এসেছি, আমরা এখনও আসছি, এবং আমরা ভবিষ্যতেও আসবো। এর অর্থ হলো কিছু সোল থাকে যারা একসঙ্গে আসে, ঠিক আছে। দ্যাট মিন তাদের হয়তো দেখা যায় অনেক সময় একজনার কাজ আছে, মানে পারপাস একজনারই আছে, কিন্তু সে কিন্তু একা আসতে চায় না, সে বলে না আমার পারপাস থাকুক, ওকে আমার সঙ্গে চাই, আই মিন সাপোর্ট চাই, হি নিড সাপোর্ট আর সি নিড সাপোর্ট। সোলের তো কোনো জেন্ডার হয় না, সোল ইজ নট, দেয়ার ইজ নো জেন্ডার অফ এনি সোল, সোলই হয়, সেটা যদি মেল বডিতে হয় তাহলে ফিমেল, আর যদি মেল বডিতে হয় ফিমেল, আর যদি ফিমেল বডিতে হয় ফিমেল, ওকে। তো সোল কী করে, তখন বলে না আমাকে একটা সাপোর্ট লাগবে, আমার এই বন্ধুটা আমাকে সাপোর্ট করে, এবং ওই এদার মানে প্লেজারটা খুঁজে পাই, আমরা একসাথে জীবনের মানে খুঁজে পাই, আমরা একে অন্যের পথপ্রদর্শক হিসাবে কাজ করি, সুতরাং আমরা একসাথে আসতে চাই। তখন কিন্তু ওপরওয়ালা গ্র্যান্ট করে, কেননা তাদের ভালোবাসাটা, তাদের ইটার্নাল যে মানে আনকন্ডিশনাল লাভ, সেটা এতটাই পাওয়ারফুল থাকে যে ডিভাইন বলে ওকে। তো ডেফিনেটলি এরকম আসে, তো হয়তো তোমাদের মধ্যে এমন কেউ আছো যার এরকম একটা ফ্রেন্ড আছে যে হয়তো তোমাকে সঙ্গ দেওয়ার জন্য, তোমাকে সাপোর্ট করার জন্য এসেছে, সে হয়তো তোমার কাছে কিছু চায় না, সে হয়তো শুধুমাত্র তোমার সঙ্গে থেকে একটা ভালো অনুভূতি মানে ভালো অনুভব করে। এটা মানে এই নয় যে সে তোমাকে ভালোবাসে লাইক আ পার্টনার, ম্যারেজ পার্টনার, না, সে তোমাকে ভালোবাসে, অবশ্যই বাসে, কিন্তু সেই ভালোবাসাটা আনকন্ডিশনাল, সেখানে কোনো শর্ত প্রযোজ্য হয় না, এই দুনিয়ার কোনো শর্ত সেখানে প্রযোজ্য হয় না, অর্থাৎ সেখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভালোবাসা। তো ইউ আর ভেরি 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 লাকি হু দ্য পার্সন ইজ। অবশ্যই জানিও কমেন্টে এই পার্সনটা কে, আমি সত্যিই জানতে খুব আগ্রহী। মানে এরকম ধরনের ভালোবাসা, এরকম ধরনের সোলমেট কানেকশান রিয়েলি রিয়েলি ভেরি ভেরি রেয়ার। চলো, এবং এই সমস্ত সোলরা না ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে আছে। এবার বলুন আবার টুইন ফ্লেম, সেটা আলাদা জিনিস। টুইন ফ্লেমের সোল পারপাস ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফারেন্ট, ঠিক আছে। চলো, এবার আমরা দেখব তোমাদের মা কালী মহাদেব কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ হোলি স্পিরিট। ওকে, নীলকণ্ঠ, ব্লেসিং অফ অপটিজম, ইউ উইল গেট দ্য জব ডান। ওকে, প্রত্যাঙ্গিরা, अधर्वन्ना बना और प्रत्यंगिरा, हाँ, your life will become magical. Okay, and third is Ardhanareshwar, Shiva and Parvati's divine blessing of happiness and harmony. মানে তিনটে আছে, তার সাথে আছে লর্ড হনুমান, মাই ভাইয়া। তো যাই হোক, হনুমান বজরংবলী
ব্লেসিং অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। তো ইউ আর ভেরি ভেরি ব্লেসড পার্সন ইউ আর, বিকজ নীলকণ্ঠ তোমাকে আশীর্বাদ করছেন, মহাদেব নীলকণ্ঠ রূপে তোমায় আশীর্বাদ করছেন। তুমি যা ভাবছো, যে কর্মর দিকে এগোচ্ছ, সেটা সাকসেস হবে। প্রত্যঙ্গিরা দেবী তোমাকে কি বলছে, লাইফ উইল বি বিকাম ম্যাজিক্যাল। তোমার জীবনটা মানে ম্যাজিক্যালি চেঞ্জ হতে চলেছে, লাইফ খুব ম্যাজিক্যালি হয়ে উঠবে, মানে খুবই একটা ভালো সুন্দর জীবন তুমি পেতে চলেছো ইন ফিউচার। মাকে অবশ্যই থ্যাংক ইউ বলবে, ব্লেসিং নেবে। আচ্ছা, অর্ধনারেশ্বর শিবা অ্যান্ড পার্বতী ডিভাইন ব্লেসিং অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। রিলেশনশিপে যারা প্রবলেম ফেস করছো তাদের জন্য লর্ড শিবা এবং মা পার্বতী এসেছেন তোমাদের ব্লেস করার জন্য। হ্যাপি ম্যারেজ লাইফ। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে হনুমানজি এসছেন তোমাদের কি করতে না, ট্রেঞ্চ এবং প্রোটেকশনের জন্য। অর্থাৎ যারা ট্রেঞ্চ কম বা ট্রেঞ্চ নেই ভেতরে, বা প্রোটেকশন বা ইনসিকিউরিটিতে ভোগো, যে প্রোটেকশন চাও বারবার, তো ডেফিনেটলি বলবো তারা হনুমান চালিসা করো, হনুমানজি কে পুজো করো, হনুমানজি চালিসা করো, ডেফিনেটলি পুজো দাও। তো ডেফিনেটলি তোমরা প্রোটেকশন পাবে, আলটিমেট প্রোটেকশন পাবে। কেননা হনুমানজি হলেন সেই দেবতা যে অশুভকে শুভ, মানে অশুভর বিনাশ করে শুভকে প্রতিষ্ঠাতে সাহায্য করেছে। এবং কাকে না, রামচন্দ্রকে বিজয় এনে দিতে যে সাহায্য করতে পারে, বা তার আদেশ পালন করে যে লঙ্কার মতো একটা রাবণ যে এত বেশি ইভিল ছিল, তাকে যদি পরাস্ত করে সাহায্য করে এত কিছু করে মানে করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো সেখানে মানে তিনি তো মহারথী ছিলেন হনুমানজি। কেননা শুধুমাত্র রাবণকেই হনুমানজি মারেননি, তার একটাই কারণ হচ্ছে যেহেতু রামচন্দ্রের হাতেই তার নিধন হওয়ার কথা ছিল। বাকি কিন্তু উনি বহু রাক্ষসদের, পরাক্রমশালী রাক্ষসদের, ইভিলদের মেরেছিলেন। তাদের মধ্যে মেঘনাদ রয়েছে, তাদের মধ্যে মেঘনাদকে তো লক্ষণ মেরেছে, তা হলেও তাদের মধ্যে আরও অনেকেই রয়েছে, আরও বড় বড় কোনো যে ডেমেন্টরা ছিলেন, তারা কিন্তু এনার দ্বারাই মানে অভিশাপগ্রস্ত হয়ে ডেমেন্ট হয়ে গিয়েছিলেন। তারা কিন্তু কেউ ডেমেন্ট ছিলেন না, ম্যাক্সিমাম অনেকেই ছিলেন। যেমন কুমির একটা ছিল, নামটা আমার মনে পড়ছে না, বাট সামহাও যে তাদের মুক্তি প্রদানে সাহায্য করেছেন। তো বুঝতে পারছো মানে ডেমেন্টের সাথে লড়াই করে যে জিততে পারে, এবং প্রত্যঙ্গিরা দেবীর সাথে যিনি যুদ্ধ করেছিলেন, কেননা রাবণের যিনি কুলদেবী ছিলেন তিনি ছিলেন প্রত্যঙ্গিরা। তো প্রত্যঙ্গিরা দেবী যখন মেঘনাদকে প্রোটেকশন দিচ্ছেন, সেই অবস্থায় হনুমানজি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার একটাই কারণ, যেহেতু মানে যতক্ষণ প্রত্যঙ্গিরা দেবী তাকে প্রোটেকশন দেবে ততক্ষণ তো সে মানে রামচন্দ্র বা কেউ তাকে পরাস্ত করতে পারবেন না। তো তার প্রত্যঙ্গিরা দেবীর বিরুদ্ধেও তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তার একটাই কারণ, তিনি বলেছিলেন মাতা আপনি অশুভ বা অসত্যের প্রতি করছেন। কিন্তু মাতা নিজেও জানতেন এবং তিনি বলেছিলেন আমি তো আমার ধর্ম পালন করছি, আমি আমার কথা দিয়েছি সেটা রাখতে হবে। তো যাই হোক, তো হনুমানজিও বলেন যে আমিও রামচন্দ্রকে কথা দিয়েছেন, মানে প্রভু শ্রীরামকে কথা দিয়েছি, তো আমাকেও তো আমার কথা রাখতে হবে। সুতরাং দুজনের মধ্যে প্রবল প্রলয়ঙ্কারী যুদ্ধ হয় এবং শেষে হনুমানজি যুদ্ধে বিজয়ী লাভ করেন এবং প্রত্যঙ্গিরা দেবী তিনি কিন্তু মানে মেঘনাদ এবং হনুমানজি এবং লক্ষণের মাঝখান থেকে তিনি সরে যান এবং তার প্রোটেকশন সরে যাওয়ার পর তিনি পরাস্ত হন। তো এই যে এই বিষয়গুলো, তার মানে কতটা সে শক্তিশালী, যে মানে যে স্বয়ং সত্যের পথে, এটা আমাদের একটা জিনিস শেখায় যে ব্যক্তি সত্যের পথে চলে সে হয়তো খুব মার খায়, খুব বেশি ভোগে, বাট অ্যাট দ্য টাইম সে কিন্তু তার বিজয় তারই হয়। ঠিক আছে, তো দিস ইজ আ রিডিং, হোপ ইট রেজোনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।